নমস্কার, আপনারা দেখছেন আপডেট পত্রিকা ইউটিউব চ্যানেল। জানাবো আজকের গুরুত্বপূর্ণ কিছু বাছাই করা খবর। প্রথমেই দেখে নেব হেডলাইন্স। প্রাথমিকের নিয়োগ, কোন প্রভাবশালীর সুপারিশ তালিকায় কতজনের চাকরি, তদন্তে সিবিআই। আসন থেকে উঠে গিয়ে কাগজ ছিঁড়ে স্পিকারকে ছুঁড়ে মারলেন শুভেন্দু, কেন? আজ বিধানসভায় চরম নিন্দনীয় কাণ্ড। ওয়েলে নেমে কাগজ ছিঁড়ে বিক্ষোভ, শুভেন্দু সহ 4 বিজেপি বিধায়ক সাসপেন্ড হলেন বিধানসভা থেকে। অর্জুনের বাড়ির সামনে বোমাবাজি, দোষীদের শাস্তি ঘোষণা করল আদালত, জোর শোরগোল। বাজেটের পরেই নয়া ঘোষণা, বাড়ানো হচ্ছে লক্ষ্মীর ভান্ডারের টাকা, কবে হাতে পাবেন? ভেঙে গুড়িয়ে দিন, রীতিমতো বেআইনি, এবার বিরাট নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আমাদেরই দলের একজন, বিজেপির অন্দরে চলছে প্রতারণা, বোমা ফাটালেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবারে আসছি বিস্তারিত খবরে। প্রাথমিকের নিয়োগ দুর্নীতির তদন্তে উদ্ধার হওয়া কিছু নথিতে কয়েকজন প্রভাবশালীর নাম উঠে আসায় শোরগোল পড়েছে রাজ্য রাজনীতিতে। তাদের মধ্যে যেমন রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী, বিজেপি নেত্রী তথা প্রাক্তন আইপিএস অফিসার ভারতী ঘোষ, তেমনি রয়েছেন তৃণমূলের সাংসদ মমতা বালা ঠাকুর এবং তৃণমূল বিধায়ক শওকত মোল্লাও। বিকাশ ভবনে তল্লাশি অভিযানে সিবিআই যে নথি উদ্ধার করেছিল সেই নথিতে তাদের নাম পরিচয়ের উল্লেখ রয়েছে, অর্থাৎ সেই নথি আনন্দবাজার অনলাইনের হেফাজতে রয়েছে। সিবিআই সূত্রের খবর, নথি খতিয়ে দেখেই তদন্তকারীদের একাংশের অনুমান দিব্যেন্দু, ভারতী, মমতা বালা এবং শওকতেরা অনেক চাকরি প্রার্থীর নামই সুপারিশ করেছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে। সেই সব চাকরি প্রার্থীরও নাম রয়েছে সিবিআই এর নথিতে। তাদের মধ্যেই বেশ কয়েকজন চাকরি পেয়েছেন বলেই ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সিবিআই সূত্রের বক্তব্য, সুপারিশ তালিকার মধ্যে যাদের চাকরি হয়েছে তাদের চাকরি সুপারিশের কারণেই হয়েছে কিনা আপাতত তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে প্রভাবশালীদের কাউকে এখনো তলব করা হয়নি, যদিও ওই চাকরি প্রাপকদের একাংশকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। গত বছর জুন মাসে বিকাশ ভবনে তল্লাশি চালিয়েছিলেন সিবিআই এর গোয়েন্দারা, সেখান থেকে বেশ কিছু নথি তারা উদ্ধার করেন। সিবিআই সূত্রের খবর, তার মধ্যে একটি নথিতে 324 জন চাকরি প্রার্থীর নাম এবং রোল নম্বর মিলেছে। তদন্তকারীদের অনুমান, বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি তাদের নাম সুপারিশ করেছিলেন। অনুমানের কারণ, নথিতে সেই সব প্রভাবশালীর নাম পরিচয়ের উল্লেখ রয়েছে। নথিতে দেখা যাচ্ছে দিব্যেন্দু এবং মমতা বালার নামের পাশে এমপি অর্থাৎ সাংসদ লেখা, অনেকের নামের পাশে লেখা এমএলএ। তাদের মধ্যে রয়েছেন বীণা মণ্ডল, নির্মল ঘোষ, শওকত মোল্লা, শ্যামল সাঁতরা, রবীন্দ্রনাথ বিশ্বাস এবং গুলশান মল্লিক। সকলে তৃণমূলের নেতা নেত্রী। নির্মল, বীণা, শওকত এবং গুলশান এখন বিধায়ক। তবে বিজেপির দিব্যেন্দু এবং ভারতী দুজনেই চাকরি প্রার্থীদের নাম সুপারিশ করার বিষয়টি অস্বীকার করেছেন। একইভাবে বিষয়টি অস্বীকার করেছেন তৃণমূলের মমতা বালা, শওকত এবং রবীন্দ্রনাথও। প্রসঙ্গত, 2014 সালের প্রাথমিকের পরীক্ষায় দুর্নীতির অভিযোগের ভিত্তিতে 2022 সাল থেকে তদন্ত করছে সিবিআই। যে বছরের পরীক্ষা নিয়ে এত বিতর্ক, সেই সময় দিব্যেন্দু এবং ভারতী দুজনের কেউই বিজেপিতে ছিলেন না। দিব্যেন্দু সেই সময় তমলুকের তৃণমূল সাংসদ। 2021 সালের বিধানসভা ভোটের প্রাক্কালে শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই দিব্যেন্দুর সাথে তৃণমূলের দূরত্ব বাড়ে। 2024 সালের লোকসভা ভোটের আগে তিনি দিল্লি গিয়ে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন। অন্যদিকে ভারতের পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের পুলিশ সুপার থাকার সময় রাজনৈতিক প্রশাসনিক মহলে তৃণমূল ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন। 2019 সালের লোকসভা ভোটের আগে তিনি বিজেপিতে যোগ দেন। ওই ভোটে বিজেপির টিকিটে প্রার্থীও হন। ভারতে প্রার্থী হয়েছিলেন 2021 সালের বিধানসভা ভোটেও, তবে কোনোবারই জিততে পারেননি। 324 জন চাকরি প্রার্থীর নাম সংবলিত নথিতে মিহির গোস্বামীর নাম রয়েছে। তার নামের পাশে পরিচয় হিসেবে মেম্বার লেখা। বর্তমানে নাটাবাড়ির বিজেপি বিধায়ক মিহির 2021 সালের আগে পর্যন্ত তৃণমূলেই ছিলেন। নথিতে তার কথাই বলা হয়েছে কিনা তা দেখা হচ্ছে। বিধানসভায় হট্টগোল, ওয়াকআউট বিজেপির। রাজ্যের সরস্বতী পুজোয় বাধা দেওয়ার অভিযোগে মুলতবি প্রস্তাব বিজেপির। আলোচনায় অনুমতি না দেওয়ায় স্লোগান, প্রতিবাদে ওয়াকআউট বিরোধীদের। আর এসবের মধ্যেই বিধানসভায় ঘটে গেল নিন্দনীয় ঘটনা। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে কাগজ ছুঁড়ে মারলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন ঠিক কি ঘটেছিল অধিবেশনে? বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছিল রাজ্যের বিভিন্ন জায়গায় সরস্বতী পুজোয় বাধা দেওয়া হয়েছে। এর প্রতিবাদে বিধানসভায় সোমবার মুলতবি প্রস্তাব জমা দেয় বিজেপি। বিজেপিকে মুলতবি প্রস্তাব পড়তেও দেওয়া হয়।
যেখানে রাজ্যের বাধাদানের বিষয়টি নিয়েও পড়েন। এরপরই হঠাৎ বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের নেতৃত্বে মহিলা বিধায়করা দাবি করেন আলোচনা করতে দিতে হবে, কিন্তু স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় আলোচনা করতে দেননি। এরপরে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির বাকি বিধায়করা নিজেদের আসনের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। বারংবার তারা এক্ষেত্রে মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করতে থাকেন, সঙ্গে হিন্দু বিরোধী সরকার, জেহাদিদের সরকার বলে স্লোগান দিতে থাকেন। এরপর শুভেন্দু অধিকারীকে দেখা যায় নিজের আসন থেকে নেমে স্পিকারের আসনের দিকে এগিয়ে যান, স্পিকারের সামনে স্লোগান দিতে থাকেন। স্পিকারের চেয়ারের সামনে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী হাউসের যে কাগজ বিধায়করা পান তা ছিঁড়ে ফেলেন, স্পিকারের দিকে ছুড়ে দেন। এরপরে স্পিকার বলেন, যে ধরনের আচার আচরণ আপনারা করছেন তা নিন্দাযোগ্য। বিধানসভার প্রথমার্ধ মুলতবি হওয়ার আগে স্পিকার জানিয়ে দেন বিধানসভা থেকে সাসপেন্ড করা হলো শুভেন্দু অধিকারী, বিশ্বনাথ কারক, বঙ্কিম ঘোষ ও অগ্নিমিত্রা পালকে। তবে তা কতদিনের জন্য তা এই মুহূর্তে স্পষ্ট করেননি স্পিকার। বিধানসভা থেকে ফের সাসপেন্ড হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তাকে 30 দিনের জন্য সাসপেন্ড করলেন। সাসপেন্ড করা হয়েছে আরো 3 বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল, বিশ্বনাথ কারক এবং বঙ্কিম ঘোষকে। এই নিয়ে গত 3.5 বছরে 4 বার বিধানসভা থেকে সাসপেন্ড হলেন শুভেন্দু। বিজেপি বিধায়কদের ওয়াকআউটের পরে তৃণমূল পরিষদীয় দলের তরফে নির্মল ঘোষ, শুভেন্দু সহ বিজেপির বিধায়কদের সাসপেন্ড করার প্রস্তাব আনেন বিধানসভায়। তারপরেই শুভেন্দু এবং আরো 3 বিধায়ককে 30 দিনের জন্য বিধানসভা থেকে সাসপেন্ড করেন অধ্যক্ষ বিমান বলেন, বিরোধী দলনেতা সহ আরো কয়েকজন সদস্য আজ যে আচরণ করেছেন, যেভাবে সরকারি কাগজগুলি ছিঁড়ে আমার চেয়ারের দিকে ছুঁড়ে ফেলেছেন তা অত্যন্ত নিন্দনীয়। এই মর্মে আজ একটি প্রস্তাব আনেন নির্মল ঘোষ। তার বক্তব্য, ওই আচরণের জন্য আগামী 30 দিন বা অধিবেশন শেষ হওয়া পর্যন্ত সাসপেন্ড করা হোক। তিনি জানান, ওই প্রস্তাবের উপর ভোটাভুটি হয় বিধানসভায়। অধিবেশনে সেই সময় উপস্থিত বিধায়কেরা সকলে এতে সম্মতি জানান বলে সিদ্ধান্ত গৃহীত হয়। সোমবার বিধানসভার অধিবেশন কক্ষে শুভেন্দুর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূলের পরিষদীয় দল। তৃণমূলের অভিযোগ, বিধানসভার কার্যসূচি ছিঁড়ে ফেলার মতো আচরণ বিরোধী দলনেতার ক্ষেত্রে শোভনীয় নয়। শুভেন্দুর ভূমিকার সমালোচনা করেছেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। মন্ত্রী বলেন, আজ শুভেন্দু যে আচরণ করলেন তা নিঃসন্দেহে খুব অন্যায় কাজ বলে আমি মনে করি। স্পিকারের চেয়ারকে অপমান করার অধিকার আমাদের কারও নেই, যদিও শুভেন্দুর দাবি তিনি কোনো ভুল করেননি। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং এর বাড়ির সামনে বোমাবাজির ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছিল জগদ্দল, যা নিয়ে বিস্তর জল ঘোলা হয়। এবার এই ঘটনাতেই 2 জন দোষীর শাস্তি ঘোষণা করল কলকাতার নগর দায়রা আদালত। এরপরেই এই নিয়ে মুখ খোলেন পদ্মনেতা। দোষীদের সাজা ঘোষণার পর কি বললেন অর্জুন? 2021 সালের 8ই সেপ্টেম্বর এই বোমাবাজির ঘটনা ঘটেছিল। সেই সময় ব্যারাকপুরের সাংসদ ছিলেন অর্জুন সিং। তার বাড়ি মজদুর ভবনের গেটে বোমাবাজির ঘটনা ঘটে। তদন্ত শুরু হওয়ার পর আরিফ আক্তার নামে একজন যুবক সহ এক কিশোরকে গ্রেফতার করেছিল জগদ্দল থানার পুলিশ। পরবর্তীতে তদন্তভার যায় এনআইএর হাতে। সেই সময় রাহুল পাসি নামের আরেক যুবককে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই বছরের ডিসেম্বর মাসে চার্জশিট জমা পড়ে। বিগত প্রায় 3.5 বছর ধরে এই মামলা চলছিল। অবশেষে শনিবার দোষীদের শাস্তি ঘোষণা করলেন কলকাতার নগর দায়রা আদালতের বিচারক। বিজেপি নেতার বাড়ির সামনে বোমাবাজির ঘটনায় 2 জন দোষীকে 10 বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। সেই সঙ্গেই 2 দোষীকে 5,000 টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরো 6 মাস শাস্তি হবে, আদালত সূত্রে এমনটাই জানা গিয়েছে। বঙ্গে তৃণমূলকে মাইলেজ দেওয়ার পিছনে সবচেয়ে বড় যে কারণ তা হলো লক্ষ্মীর ভান্ডার। 2021 বিধানসভা নির্বাচনের আগে ঘোষণা হওয়া এই প্রকল্পে এবার টাকার পরিমাণ দ্বিগুণ করে দেওয়া হয়েছে। ফের সুখবর আসতে চলেছে এই প্রকল্প নিয়ে। রাজ্যের হিট করা প্রকল্প লক্ষ্মীর ভান্ডার নিয়ে এবার উৎসাহিত তৃণমূল সরকার। উল্লেখ্য, 2011 সালে তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসার পর একাধিক জনমুখী প্রকল্প নিয়ে এসেছে। এই প্রকল্পগুলির মধ্যে অন্যতম হলো লক্ষ্মীর ভান্ডার। বাংলার মা বোনেদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেন। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করা হয় 2011 সালে। সেই সময় সাধারণ শ্রেণীর মহিলাদের মাসে 500 টাকা ও তফসিলি শ্রেণীর মহিলাদের মাসে 1000 টাকা করে ভাতা দেওয়া হতো। 2024 সালের লোকসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গ সরকার এই ভাতার পরিমাণ প্রায় দ্বিগুণ করে দেয়। অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ মনে করেন, তৃণমূল কংগ্রেস সরকার এই প্রকল্পের মাধ্যমে সমাজের বৃহত্তর অংশের মন জয় করতে সক্ষম হয়েছে।
অনেকের মতে লোকসভা নির্বাচনে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বাড়তি মাইলেজ দিয়েছে তৃণমূলকে। সাধারণ শ্রেণীর মহিলাদের জন্য 500 টাকা করে ভাতা বেড়ে হয় 1000, তফসিলি শ্রেণীর মহিলাদের জন্য 1000 টাকা থেকে ভাতা বৃদ্ধি পেয়ে হয় 1200 টাকা। এই একই খেলা এবার খেলতে চাইছে তৃণমূল। সামনেই বিধানসভা নির্বাচন, তার আগে লক্ষ্মীর ভান্ডারকে হাতিয়ার করতে চাইছে শাসক শিবির। বড় খবর উঠে আসছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে। সূত্রের খবর, ফের একবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ভাতা বৃদ্ধি পেতে পারে। ভবিষ্যতে 1012 টাকা থেকে বাড়িয়ে 1500 থেকে 2000 টাকা ভাতা হতে পারে লক্ষ্মীর ভান্ডারে। তাই অনেকেই মনে করছেন আগামী বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডারের ভাতা বৃদ্ধি করতে পারেন। গত বছর গার্ডেন রিচ ঘটনার পর থেকে শহর জুড়ে বেআইনি নির্মাণের রীতিমতো পর্দা ফাঁস হয়ে যায়। একের পর এক অবৈধ নির্মাণ নিয়ে আদালতের প্রশ্নের মুখে পড়ে কলকাতা পুরসভা সহ রাজ্য সরকার। এর আগে একাধিক মামলায় অবৈধ নির্মাণ নিয়ে কড়া নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এবার ফের এক বেআইনি নির্মাণ ধ্বংস করার নির্দেশ দিল রাজ্যের উচ্চ আদালতে। এবার ঘটনাস্থল পুরুলিয়া। কি বলল হাইকোর্ট? পুরুলিয়ার একটি অ্যাপার্টমেন্টের 5ম তল নিয়ে অভিযোগ দায়ের হয়। অভিযোগ, ওই আবাসনটি প্রথমে 4 তলা ছিল, পরে নতুন করে 5ম তলা তৈরির কাজ শুরু হয়। সেই সময় আপত্তি জানান মামলাকারী, তবে তারপরও কোনো ব্যবস্থা গ্রহণ না করায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন মামলাকারী। এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সব্বর রশিদের ডিভিশন বেঞ্চে মামলা উঠলে তা দ্রুত ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়। আদালতের পর্যবেক্ষণ, যেখানে অ্যাপার্টমেন্টটি 4 তলা সেখানে আলাদাভাবে 5ম তলার নির্মাণ রীতিমতো বেআইনি। শুনানিতে মামলাকারীর আইনজীবী জানান, আইন অনুযায়ী 12 ফুটের রাস্তায় G+5 বানানো যায় না। পাল্টা রাজ্য বলে ওই রাস্তার মাপ প্রায় 14 ফুট। এরপরই হাইকোর্টের নির্দেশ, 15 দিনের মধ্যে ওই বেআইনি অংশের বাসিন্দাদের ডেকে শুনানি করে যত দ্রুত সম্ভব তা ভেঙে ফেলতে হবে। কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তিনি 24 লোকসভা ভোটের আগে রাজনীতির ময়দানে নাম লেখান অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বর্তমানে তিনি তমলুকের সাংসদ। এবার তার একটি মন্তব্য ঘিরেই জোর শোরগোল পড়ে গিয়েছে। শিরোনামে উঠে এসেছে পদ্ম শিবিরের শীর্ষ নেতাদের দলীয় কোন্দল। রবিবার হলদিয়ার টাউনশিপ বন্দরের বিবি ঘোষ অডিটোরিয়ামে বিএমএস তথা ভারতীয় মজদুর সংঘের একটি সমাবেশ আয়োজিত হয়েছিল। সেখানকার আমন্ত্রণ পত্রে নাম ছিল জেলার 2 জন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও সৌমেন্দু অধিকারীর। এছাড়াও নাম ছিল প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারীর। তবে ডাক পাননি স্থানীয় বিধায়ক এবং জেলা সভাপতি। গতকালের ওই শ্রমিক সমাবেশের আয়োজক ছিল ভারতীয় মজদুর সংঘ। সেটি আরএসএস এর শ্রমিক সংগঠন। তবে বিজেপির নেতা কর্মীরাই মূলত এই সংগঠনের সদস্য। সেই সমাবেশ থেকে স্থানীয় বিজেপি বিধায়ক তাপসী মণ্ডলকে তির্যক মন্তব্য করেন তমলুকের পদ্ম সাংসদ অভিজিৎ। পাল্টা দিয়েছেন তাপসীও। সভামঞ্চে বসে বিজেপির সাংসদ বলেন, যারা বিএমএস এর ওপর নির্ভর করে তাদের ভেঙে বিজিএমসিতে নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে আমাদের এই দলের 2-1 নেতা স্তরের লোকের উদ্যোগে। সেটা করতে বারণ করছি। আমি বলেছি এদের দ্বারা আপনারা প্রতারিত হবেন না, এটা একটা প্রতারণামূলক সংগঠন। পাল্টা বিধায়ক তাপসী বলেন, যে কোনো শ্রমিকের যে কোনো ধরনের সংগঠন করার স্বাধীনতা আছে। তবে এমপি মহাশয় হলদিয়া সম্বন্ধে এখনো সবকিছু জানেন না। হলদিয়ার কি পরিবেশ জানেন না। উনি নতুন এসেছেন, আস্তে আস্তে জানবেন। আমি বিধায়ক হিসেবে কখনো কোনো শ্রমিক সংগঠন করিনি। এদিকে অভিজিৎ তাপসীর এই আক্রমণ পাল্টা আক্রমণ নিয়ে ইতিমধ্যে সরব হয়েছে তৃণমূল। তমলুক জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক শিবনাথ সরকার এই বিষয় বলেন, আমরা একটা জিনিসই দেখতে পারছি, হলদিয়ায় কিভাবে টাকা লুট করা যায়। প্রতিযোগিতার জন্য ঝাঁপিয়ে পড়েছেন। খবর আজকের মতন এই পর্যন্তই। ধন্যবাদ।